আসসালামু আলাইকুম। অন্যদৃষ্টি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমার সাথে আজকে আছে মির্জা আর আমি হামিদ। আ আমরা আজকে বিভিন্ন ধরনের রিসেন্ট ইভেন্টস নিয়ে টপিক নিয়ে কথা বলবো আজকে। আর we are gonna see some of the videos কিছু ভিডিও দেখবো। আর ওইগুলো নিয়ে আমরা try to বোঝার চেষ্টা করবো আর একটু এনালাইজ করবো। আগের মতো যেগুলো করি। So সবাইকে স্বাগত আজকের এপিসোডে। তো আজকে যেমন শুরু করা যায়, যেমন বিশ্বকাপ খেলা চলতেছে, প্রথম রাউন্ডের খেলা হয়েও গেছে মোটামুটি কিছুটা। এটা দেখলাম বাংলাদেশেও যথারীতি বেশ উত্তেজনা চলতেছে এই খেলা নিয়ে। তো অনেক উচ্ছ্বসিত, স্পেশালি সেদিন মেসি 3 গোল দিছে এবং পরে বাংলাদেশে টিএসসিতে যেমন বড় একটা খেলা দেখার ইভেন্ট হয়, তারপরে ড্যাফোডিল এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি যেমন ব্র্যাক সহ বেশ কয়েকটা ইউনিভার্সিটি দেখলাম। এটা নিয়ে বেশ নাচানাচি হয়েছে আর্জেন্টিনা প্রথম খেলায় জেতার পরে আর কি। এবং সেইটা নিয়ে আবার আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়েছে যে এরকম বাংলাদেশে আর্জেন্টিনার জয়ে হচ্ছে উচ্ছ্বসিত ব্যাপক সেলিব্রেশন করতেছে। এটা দেখছো নাকি কিছু এই বিষয়ে? হ্যাঁ, বাংলাদেশে তো সবসময় একটা ফুটবলের একটা ইউনিভার্সের মধ্যে ক্রেজ থাকে। ব্রাজিল, আর্জেন্টিনা হোক, তো লিগে ব্রাজিল সমর্থকরা এইবার একটু চাপে গেছে মনে হয়, যে ব্রাজিল সমর্থকরা খুব বড় জয়টা পায় নাই, মাত্র ড্র হয়েছে এবং তারা মনে হয় একটু চাপে আছে। তবে যথারীতি বাংলাদেশের সকল অঞ্চলে সকল ইয়েতে মানুষের যেটা তুমি বলছিলে যে ফ্ল্যাগ বানানোর ব্যাপার, তো বাংলাদেশে কিন্তু এরকম রেকর্ড করে যে হচ্ছে তারা বিশ্বের দীর্ঘতম অন্য দেশের ফ্ল্যাগ, যে মনে করো বিশ্বের সবচেয়ে বড় আর্জেন্টিনার ফ্ল্যাগ, আমি শিওর যাই না, মনে হয় বাংলাদেশেই বানানো হয়েছে আছে। তারপরে বিশ্বের সবচেয়ে বড় ব্রাজিলের ফ্ল্যাগও আমার ধারণা বাংলাদেশেই বানানো হয়েছে। তো বাংলাদেশ কিন্তু এইটাতে আছে যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো একটা ব্যাপার আছে, আবার হচ্ছে অতি আবেগী, যেটা বাংলাদেশে আসলে খুবই কমন ব্যাপার একটা, মানুষজনের আবেগ অনেক বেশি। এটাও দেখি, যেমন এই প্রসঙ্গেই একটা দেখি বা নিউজ দেখি ছোট করে, যে একজন ভ্যান চালক উনি 70,000 টাকা ঋণ নিয়েছেন আর নিজের স্ত্রী এবং বোনের নামে। সেটা নিয়ে উনি ওনার হচ্ছে পুরো ভ্যানটাকে সাজাইছেন, উনি নিজে সাজছেন, আবার মানুষজনকে আর্জেন্টিনার খেলার দিন সম্ভবত বিরিয়ানি খাওয়াচ্ছেন। আমরা কুইক করে একটু দেখে আসি। বিরিয়ানি রান্না করে খাওয়ানোরও পরিকল্পনা রয়েছে তার। আমার কিচ্ছু জায়গা জমিন কিচ্ছু নাই, 3টা বাসের মধ্যে বাংলাদেশের পতাকা দিছি, তারপরে আর্জেন্টিনার পতাকা আমি টাঙ্গাইছি। পাগলামি করে, খেলাধুলা করে, এই যে আগের থেকে ইচ্ছা করে খুব কষ্ট করি সংসার মধ্যে, কিস্তি দিতে পারি না, তাই না কিস্তিতে। ভ্যান চালক সুমন, তার স্ত্রী আরতি রানী ও তার স্ত্রী বলছিলেন যে ওনাদের সংসার চালাইতে বেশ কষ্ট হয় আর কি। তারপরে হচ্ছে পূর্ণিমার নামে গ্রামীণ ব্যাংক থেকে 70,000 টাকা ঋণ নিয়েছেন। তিনি আর্জেন্টিনাকে ভালোবেসে সেই ঋণের টাকা খরচ করছেন পতাকা, ব্যানার, রং ও একটা লম্বা খবর, আমরা তার বিস্তারিত দেখব না। তো এইটা একটা খবর। আরেকটা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যেটা বলছিল যে বাংলাদেশের রেকর্ড, যে পৃথিবীর সবচেয়ে বড় জার্সি সম্ভবত আর্জেন্টিনার জার্সি বাংলাদেশে বানানো হয়েছে। তো মানুষের এই উত্তেজনা বা উচ্ছ্বাস বা এই অতি আবেগ, এটা কেমন এটা একটু বেশি নাকি অনেক ক্ষেত্রে? আমার কাছে আমি একটা জিনিস যেটা বলতে চাই, 70,000 টাকা যে লোন নিচ্ছে, যে পরিমাণের মানুষজন অ্যাটেনশন দিচ্ছে, আমার মনে হয় সে এই টাকা ভালোই টাকা উঠায় নিয়ে আসতে পারবে। যদি যেমন যারা আপনাকে নিয়ে ভিডিও বানাইছে তারা যেমন তাকে ডোনেট করতে পারেন, ভিডিও থেকে যে আর্ন করবে সেটা করতে পারে। ট্রু, ভেরি ট্রু। উনি নিজেই একটা অ্যাকাউন্ট খুলে 1 মাস শুধু ব্যান চালানোর সময় লাইভ করলেও উনি 70,000-এর জায়গায় 7 লাখ টাকা আর্ন করে ফেলতে পারে বলে আমার ধারণা। হ্যাঁ, আর 2-3 দিন সময় দিলে জেলা প্রশাসন তাকে 2টি ফ্যান গিফট দিবে তার ওয়াইফের জন্য, বাচ্চার জন্য। এটা একটা ভালো জার্সিটা একটু উইয়ার্ড মনে হচ্ছে। এটা কি মানে নর্মালি আমি যখন যেকোনো আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম দুইজনেই, তো আমরা যদি ইউনিভার্সিটির জার্সি নিয়ে চিন্তা করতাম, আমাদের দুইজনের একজনও মনে হয় না, অ্যাটলিস্ট আমি আমার ব্যাপারে বলতেছি, আমেরিকান ফুটবলের ফ্যান ছিলাম, বাট আমাদের কাছে প্রচুর এরকম
ক্লাইম্বিং তো পড়তে যেতে ঘুমাইতে যেতে এগুলো আবার পড়তে পারতাম, মানে ইউটিলাইজ করতে পারতাম, বাট এত বড় জার্সি যে কেন এটা তারা just দেখাচ্ছে আর কি। চাদর হিসাবেও ব্যবহার করা যাবে না কিন্তু। তো এই বিশ্বকাপে রিডিকুলাস, মানে এই আমার কাছে এই ফ্যানের জিনিসটা আমি মেবি I cannot relate it to myself, এটা personal, it can be different for other people, মানে এত টাকাটা খরচ করা। না আছে এখন অনেকেই হয়তো ফুটবল খুবই ভালোবাসে, সেই জায়গা থেকে তারা হয়তো মানে এটা কি বলবো যে অনেক সময়তে আবেগী হয়ে পড়ে, এটা আছে অবশ্যই। এবং ফুটবল তো যেমন ইউরোপে বা ল্যাটিন আমেরিকাতেও তো অনেক জনপ্রিয়, এখানকার মানুষের জন্য তো যেমন ফুটবলের ব্যাপারে বেশ সিরিয়াস দেখা যায়। বাংলাদেশে যেহেতু নিজের ওইরকম বিশ্বকাপে এখন অংশগ্রহণের সুযোগ হয় নাই, তারা এখন ওই দুধের স্বাদ ঘোরে মিটাচ্ছে আর কি, ওরকম একটা ব্যাপার হয়তো যাচ্ছে। অন্যান্য তারা আছে বদলকে আমরা সাপোর্ট করি। বাংলাদেশ এক সময় যখন তারা নিজেরা ওয়ার্ল্ড কাপে যদি কোয়ালিফাই করতে পারে, যে এখন 48টা দেশ আছে, সামনে যদি এমন হয় যে 64টা দেশ ওয়ার্ল্ড কাপে খেলতে হবে, বাংলাদেশ সুযোগ পেয়েও যেতে পারে, বা ইভেন 48টা তো হয়তো আজকের দিকে 10-15-20 বছর পরে সুযোগ পাইতে হয়, তখন হয়তো বাংলাদেশের মানুষজন নিজেদের নিয়েই একটা ইয়ে থাকে। এই বছরের ওয়ার্ল্ড কাপ প্রবাবলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লেংদি ওয়ার্ল্ড কাপ, মানে ডিউরেশন অনুযায়ী যেটা মনে হচ্ছে, হ্যাঁ, আর ওয়ান অফ দ্য মোস্ট কমার্শিয়াল ওয়ার্ল্ড কাপ। বেশি টিমও খেলতেছে। হ্যাঁ, বেশি টিমও খেলতেছে। সো বাংলাদেশ মানে যেই পেসে যাচ্ছে সেটা যদি অ্যানালাইজ করি, তাহলে অনেকে কোনো একটা সময় দেখা যাবে যে বছর জুড়েই ওয়ার্ল্ড কাপ হবে, দুনিয়ার সব দেশই খেলবে। তো সেক্ষেত্রে হইতে পারে বাংলাদেশের আজকে থেকে আর 500 বছর পর 500 বছর পরে, মানে কমার্শিয়াল চিন্তা ভাবনা যদি করে থাকেন, যেমন এখন 5 মিনিট পর পর কি জানি হাইড্রেশন ব্রেক নিতেছে, না, হাইড্রেশন 5 মিনিট নিলেই মানে 2 বার না হয় আর কি, হাফ টাইম হয়। কমার্শিয়াল ব্রেক নিলে মানে একদম ধোঁয়া, সব অ্যাড চারিদিক থেকে অ্যাডের বর্ষণ শুরু, মানে সো যদি তারা চিন্তা করে যে this could be happening, like possible, it's just a proposal, মানে ফিফাকে আমি প্রপোজাল দিতেছি এখন, যে একটু আগে আমরা একটা খবর দেখছিলাম যে পরীক্ষার্থীদের জন্য তুরস্কের বিশ্বকাপ ম্যাচ দেখানো বন্ধ করে দিচ্ছে। তুরস্ক কিন্তু নিজেও এই ওয়ার্ল্ড কাপে খেলতেছে, কিন্তু তাদের দেশে কিন্তু তারা এই পরীক্ষার্থীদের জন্য এটা বন্ধ করে রাখছে। কিন্তু বাংলাদেশে তুমি কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বাংলাদেশে তুমি বন্ধ করতে গেলে দেখা যাবে যে একটা রায়ট লেগে যাবে, একটা ঝামেলা তৈরি হবে, যে তোমার হামলা। এইখানে আবার একটু আর কি একটা কনফ্লিক্টিং ইয়ে হয় যে ওই যে বলছিলাম যে অতি আবেগ, যে খেলাকে ভালো লাগা অবশ্যই ভালো, একটা দলকে ভালো লাগা সেটাও ভালো, কিন্তু ওই যে আমার যে কাজ নাই সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে, আমি এই জন্য এত কিছু করার একটা সুযোগ পাই, সময় পাই মনে হয়। যে সারাক্ষণ এই মিছিল করতেছে, যেমন অনেকেই হচ্ছে বিভিন্ন গান বানাচ্ছে, কেউ ফ্ল্যাশ মব করতেছে, বিভিন্ন মানুষজন পতাকা নিয়ে মিছিল করতেছে, তারা হচ্ছে গেট টুগেদার করতেছে। এগুলা এত কিছু করার সময় মানুষ পাচ্ছে, তার মানে তো এই সময়টা সে কাজ করছে না, অথবা এই সময়টা পড়াশোনা করছে না, এই সময়টাতে অন্য যা করার কথা ছিল সেটা হয়তো করছে না। তো মানুষজনের আসলে অনেক ফ্রি টাইম, এটা একটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু তাদের দেশ এটা একটা যে একটা, আমার মনে হয় না টার্কির কেউ এই জিনিসটা নিয়ে কমপ্লেনও করবে, যারা হলে কি ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে তাদের ফুটবল দেখা বন্ধ, ফুটবল ব্রডকাস্ট বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে কোনো প্রোটেস্ট থাকবে। তো বাংলাদেশেরটা হলে গিয়ে যে মানে বাংলাদেশে আমি যদি কোনো র্যান্ডম ম্যাচও যদি বলি, ওই এবার কি জানি একটা ছোট একটা দ্বীপ, যে পানামা, হাইতি, এদের যে ম্যাচটা যে সি দিয়ে যেটার নাম করে কুরাসাও, হ্যাঁ ঠিক আছে। তাদের ম্যাচে যদি বলি যে বাংলাদেশে এই কুরাসাওয়ের ম্যাচটা দেখানো হবে, যে বাংলাদেশের রায়ন শুরু হয়েছে। আসলে আমার মনে হয় মানে মানুষের কাজ নাই, তো এটাও একটা মেজর একটা ফ্যাক্টর হইতে পারে যে বাংলাদেশে যে দেখে না। তো যে অন্য আরেকটা প্রসঙ্গে খেলার বাইরে যদি আমরা
আরেকটা যেহেতু কথা বলছিলাম যে মানুষের যেমন অনেক ক্ষেত্রে কাজ নাই, এটা একটা যেমন বাস্তবতা। আবার অনেকে যে হচ্ছে বাংলাদেশে দেখবা তুমি আহ হয়তো একটা জিনিস জানেই না, সে যে জানে না ওইটাও সে জানে না, কিন্তু সে খুব কনফিডেন্টলি তাদের দেশকে ওইটাকে বলবে যে না সে এটা ভুল করছে, সে তার এটা হয় নাই, হাসাহাসি করবে। এরকম ঘটনা আমরা বাংলাদেশে সচরাচর দেখি, স্পেশালি সোশ্যাল মিডিয়ার বদৌলতে এটা প্রতিনিয়তই দেখা যায় যে মানুষজন একজন আরেকজনকে নিয়ে ট্রল করতেছে খুব কনফিডেন্টলি, আরে তার তো হয় নাই, হা হা হা। কিন্তু দেখা যাচ্ছে যে এই কথাটা মন্তব্যটা করতেছে তার মন্তব্যটা আসলে ভুল, তার যে অপিনিয়নটা সেটাই হয়তো ভুল। এটার একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলটা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা বক্তব্য দিতে গিয়ে এক জায়গায় বলতেছিলেন যে হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার সিনেমার রেফারেন্স টানতেছে। তো সেটা নিয়ে মানুষজন দেখলাম যে আবার খুব ট্রল করতেছে যে হ্যাঁ ব্যাক টু দ্য ফিউচার, হ্যাঁ মূর্খ প্রধানমন্ত্রী পারে না, এটা হবে ব্যাক টু দ্য পাস্ট, পেছনে যাওয়া যায়, ভবিষ্যতে কি যাওয়া যায় কিনা। সো মানুষজন আমি তোমাকে আগে দেখাই করতে না, তারপরে দেখবো যে মানুষজন খুব মানে স্ট্রেঞ্জ কাজ করবো আর কি। এবং এটা আবার হচ্ছে আমরা মন্তব্যটা করতেছি অনেকটা এই জন্য যে যদি এটা অনেক লোকজন না দেখতো, না মন্তব্য করতো, আমরা হয়তো করতাম। Back to the future. তো Yes, sorry, back to the মানে হ্যাঁ পাস্ট হবে, হ্যাঁ আমরা যদি পাস্টে যেতে পারছি। এইখানে দেখো একটা ঘটনা ঘটে যে উনি ওনার সামনে যারা বসে আছেন, এই লোকের বক্তব্য বাদ দিলাম যে এই লোক তো কেউ বলবো, সে হাসাহাসি করতেছে, ইয়ে করতেছে, ট্রল করতেছে, এবং এখানে আবার অনেক মানুষজন কমেন্ট করছে, কমেন্টগুলো আমরা একটু দেখবো। তার আগে হচ্ছে যে উনি ওনার সামনে বসে আমলাদের বা হচ্ছে অন্য রাজনৈতিক নেতাদের কাছে অনেকটা কনফিউজ হয়ে জিজ্ঞেস করছেন যে আসলে ব্যাক টু দ্য ফিউচার ঠিকই বলতেছে কিনা, মানে ওই মুভির নামটা রেফারেন্স করেই বলতেছে। তার সামনে বসা তারাও বলতেছে না 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 ব্যাক টু দ্য পাস্ট হবে, মানে বাংলাদেশে তোমার মানুষের যারা উপরের সারির মানুষ তাদের যে শিল্প সংস্কৃতির অনেকটা হচ্ছে ঘাটতি আছে, এবং তাদের দেশে হয়তো যথেষ্ট পরিমাণ জানাশোনা নাই, এইটা অনেকটা একটা উদাহরণ পাওয়া যায়। কারণ ব্যাক টু দ্য ফিউচার কিন্তু আসলে বাংলাদেশের অন্যতম, বাংলাদেশের কথা বলছে বিশ্বের কি বলবো যে ওয়ান অফ দ্য লাইক ভেরি পপুলার সাইফাই মুভি, কিন্তু তাদের দেশ যেরকম হচ্ছে 2-3 এরকম সিনেমা আছে। তো এই সিনেমার রেফারেন্স দিয়ে মানে মানুষজন যে এখানে গ্রামাটিক্যাল ভুল ধরতে যাচ্ছে, এটাই কিন্তু একটা আবার মানে যে এখানে যে মুভির নাম শুনে নাই কখনো, তার কাছে এই শব্দটা মনে হতে পারে যে এটা একটা জাস্ট স্ট্রেইন গিয়া, যে ব্যাক টু দ্য ফিউচার আবার কেমন, এটা কথা, এটা কোনো মিললো না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা টার্ম, এবং মানুষ হচ্ছে এটাকে ফ্রেজ হিসাবে ইউজও করে এই সিনেমার নামটা কি, এই বিষয়টাতে যদি কোনো মন্তব্য করো। এটা জাতি, যে ওদিকে জাতীয় সঙ্গীত কইতে পারবো না, বাট ওদিকে শাহরুখ খানের লাস্ট মুভির 10টা গানের A to Z গায়ে শুনাইতে পারে। এগুলো ওদিকে মানে এটা এই জিনিসটা উইয়ার্ড লাগছে। ইনফ্যাক্ট ব্যাক টু দ্য ফিউচার আমি চাই না, ব্যাক টু দ্য ফিউচার ইভেন না বাংলাদেশে এটার একটা স্পিন অফ কার্টুনও বানানো হয়েছিল, বাংলাদেশে ব্রডকাস্ট করা হইতো। আচ্ছা, ইউএস যে কার্টুন বানানো হয়েছিল বিটিভিতে দেখানো হয়েছিল। সো এ ব্যাক টু দ্য ফিউচার জিনিসটা everyone should have already some sort of idea about it. তো বাংলাদেশের মানুষজন যে এতই ডিটাচড হয়ে গেছে, ডিটাচড মানে কি উইয়ার্ড লেভেলের ডিটাচড হয়ে গেছে যে আমি বলবো না যে লাইক ওয়েস্টার্ন কিছু ফলো করে না বা কিছু করে না, বাট টিকটকে যদি একটা কোনো একটা ক্লিপ আসে ওয়েস্টার্ন কোনো মুভি বা টিভি শো, দে আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট থিং। সো ইট জাস্ট টিকটকে বেসিক্যালি কোনটা ভাইরাল সেটাই তারা অনেকেই জানতেছে, ভাইরাল না এমন বিষয় নিয়ে জানতেছেই না, বা জানার আগ্রহও নাই, বা ইচ্ছার চেষ্টা কিছুই করছে না, এটা আমার কাছে মনে হচ্ছে। মানে everyone will suddenly মানে আইসা বলবে যে Squid Game কারণ they showed some clips on TikTok or something, they're like America's best show হচ্ছে Squid Game. Okay, all right, but where is the from? It is a Korean, এটাও ঠিক মতো বলতে পারবে না, but they saw that thing in TikTok or something, এটার জন্য। So ওই যে একটা ভেরিফিকেশনেরও এটা কিভাবে এক্সপ্লেন, হাউ ডু ইউ এক্সপ্লেন না এটা হচ্ছে কি বলবো যে শেষ কথা তারেক রহমানকে তারা মক করতেছে without knowing the first thing about that they're the one who's being dumb here. এখন এইটা
কি বলা যায় যে ইগনোরেন্স ঠিক বলা যাবে না, এক্সপোজার নাই, এবং এক্সপোজড হইতেও কেউ আগ্রহী না। এক্সপোজার নাই বলতে যে অ্যালগোরিদম যা দেখায় দেখায় এইটুকুই আর কি, এর বাইরে যে আরেকটু জানবো দেখবো এটা চেষ্টাটা নাই। আর তাদের রিয়াকশনও হইতেছে ওই অ্যালগোরিদম বেসিস, যে অনেকে এভরিওয়ান ইজ রিয়াক্টিং, দে সেইং দ্যাট তারেক রহমান ইজ রং অ্যাবাউট ইট, সো লেটস রিয়াক্ট। মানুষজন ইজ কাইন্ড অফ মানে they're gonna make some fun. Stupid things. আমরা তো এর আগে যেমন আমরা বেশ কয়েকটা এপিসোডে এই ধরনের কিছু আলোচনা বা আমরা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম যে অ্যালগোরিদম, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমই মানুষকে কিভাবে বেসিক্যালি প্ররোচিত করে, বা কিভাবে হচ্ছে সে ব্যক্তিগত জীবনে কি করবে না করবে, কোনটা পছন্দ করবে অপছন্দ করবে, এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া অনেকটা এখন আজকাল ডিফাইন করে দিচ্ছে। সেগুলারই একটা বহিঃপ্রকাশ এই ঘটনাগুলো বা বাই প্রোডাক্ট, যে মানুষজনের মধ্যে যে হচ্ছে এই ব্যাপারগুলোতে অজ্ঞতা তৈরি হচ্ছে, বা এই ব্যাপারগুলো সম্পর্কে সে জানার সুযোগই পাচ্ছে না, কারণ এইটা থেকে সে এই নেটওয়ার্ক অ্যালগোরিদম তাকে এই অংশটাকে দিচ্ছেই না, বা সে ওই অ্যালগোরিদমের বাইরে যাইতে আগ্রহী না। কিন্তু তাদের দেশ এটা এখন থেকে খুবই সিভিয়ার ভাবে বাংলাদেশের সমস্যা হচ্ছে, যে বাংলাদেশের যে এটা একটু অন্য টপিক চলে যায়, যেমন বাংলাদেশের মানুষজন অ্যালগোরিদমের থ্রুতে হলে কি আজকাল মানে আমি দেখি পোলাবাইন আমার সাথে কনভারসেশন করার চেষ্টা করে, স্পেশালি জেন আলফার পোলাবাইন। তারা হলে কি বলে কি ট্রান্স রিলেটেড ম্যানোস্ফিয়ার এখন আলফা মেল যে কমে যাচ্ছে। আলফা মেল, হোয়াট ইজ আলফা মেল? It's like তুমি আলফা মেল কি নাকি does it have to do anything with lion pride or something, you know? A guy will be there, তার সাথে অনেকজন নারী থাকবে, and he's the only one making babies. This is what alpha male means, right? Alpha being alpha. তো তারপরে আমি রিয়েলাইজ করলাম যে they are only watching some selective content, little bit from TikTok, little bit from Facebook, YouTube. তারা হলে গিয়ে ওইসব কন্টেন্টের থেকে তারা হলে গিয়ে একটা আইডিয়া নিতেছে ওয়েস্টার্ন ইয়েতে, and they're always trying to relate to those things. And I'm going to say this, there's a really down guy, really imbecile guy. সে হলে গিয়ে তার নাম হচ্ছে অ্যান্ড্রু টেট। তাকে নিয়ে কথাও বলা যাবে না, কারণ the guy probably hit his head. সে এককালে মনে হয় MMA ফাইটিং করতো, he hit his head so hard, so সে র্যান্ডম কথাবার্তা বলে আজকাল। তো বাংলাদেশে ওদিকে দেখি কি এটা ভালো স্ট্যান্ড পিস, মানুষজন ও যাই বলুক না কেন ওগুলো আবার আইসা দেখি পোলাপাইনরা নিজেদের মধ্যে ডিসকাস করতেছে, and they're discussing that this is wrong with our society. I'm like, you are comparing a first world country with a third world country, যেখানে ওদিকে আমাদের 70,000 টাকা লোন নিয়ে হাসি বানায় ইয়ে করি। So it doesn't work out. So it just goes back to the stupid thing related to the Back to the Future. না, বাংলাদেশে এই জনপ্রিয়তার ইয়েটা কি মনে হয়, যে কারণটা কি মনে হয়, মানে এই ইয়াং লোকজনের মধ্যে যে এই যে অ্যান্ড্রু টেট ঘরানার আরো অনেকেই আছে বাংলাদেশে বেশ জনপ্রিয়। আমি অনেক সময় যেমন তুমি শুধু অ্যান্ড্রু টেটের কথা বলে, এরকম আরো দু একজনের ক্ষেত্রে দেখছি যারা পশ্চিমে বেশ বিতর্কিতই বলা যায় বিভিন্ন কাজকর্মের কারণে, কিন্তু বাংলাদেশের আবার ইয়াং ছেলেপেলেদের কাছে তাদের একটা, তুমি যে জিনিসটা ব্যাখ্যা করলো, এরকম একটা বেশ জনপ্রিয়তা আছে। ইভেন বাংলাদেশেও ভেতরেও এইরকম কিছুটা আছে যে যারা উল্টাপাল্টা কাজকর্ম করতেছে বা কন্ট্রোভার্সিয়াল, এদেরও একটা ফ্যান বেজ আছে, বা আবার অনেকেও তার কন্ট্রোভার্সি থাকলেও তাকে পছন্দ করে বা তার জনপ্রিয়তা টিকে থাকে। এই যে মানুষ এই ধরনের জিনিসগুলা কন্ট্রোভার্সিয়াল মানুষদেরকে পছন্দ করে বা তাদেরকে ফলো করে, এবং তাদের দেশে তুমি যে বলার চেষ্টা করলো ইগনোরেন্সের অংশই, নাকি সে আসলে তার মতো হইতেই চাই, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবি যে আচ্ছা আমি হচ্ছে, এবং তাদের দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর কথা বলি, যে অনেক who is actually listening to these guys? There's a base, okay? I mean, both is it. So, but Bangladesh is to go. It is the even more perfect model current why people are listening to these guys. First of all, we have this inherent idea. It irrelevance and multiple reasons. We have this inherent idea, the colonial servitude idea. So this white guy is saying random things about he might be right. Okay, okay, in a British accent or something like that. Okay, maybe this plays into effect, but Bangladesher যেটা একটা common একটা hatred, কারণ if you actually listen to Andrew Tate, like he kind of like materializes women,
মানে women is like a পণ্য, তারা হলে গিয়ে সোসাইটি হলে গিয়েছে wrong with the society, এটার সাথে homosexuality, trans movement এগুলোর সাথে সে রিলেট করার চেষ্টা করে, rather than saying so এই যে ডিভিশনের যে জিনিসগুলো বাংলাদেশের হলে গিয়ে যে মানুষজন ইনহেরেন্ট মানে যেগুলো দিয়ে ডিসক্রিপশন করে সেটা হলে রিলিজিয়াস বেসিসে করে, বাট দে ওয়ান্ট টু ডু দিস জেন্ডার ডিভিশন। এটা এভরিথিং। সো যখন সে এভাবে উপস্থাপনাও আসলে ম্যাটার করে, Obviously. হাউ হি রিপ্রেজেন্ট দিস থিংস। আমি গিয়ে বলতেই হবে না, সে যেভাবে বলতেছে, সো দে থিঙ্ক দ্যাট দিস গাই ইজ সেইং সামথিং আই ক্যান রিলেট টু। হ্যাঁ, আমি এই জন্য সোসাইটিতে এরাই প্রবলেম হলো। So it works out for them. It works out for them. And to be honest, as a man, I've seen some of those alpha male training. I don't know what is it called. Alpha male training center. এগুলা মনে হয় যে আমি অনলাইনে কিছু দেখেছিলাম, এরকম আমেরিকা বা ইয়েতে আছে বুট ক্যাম্প, যে হচ্ছে হ্যাঁ আলফা মেল বুট ক্যাম্প বলে, বা এরকম যে $15,000-20,000 চার্জ করে 7 দিনের জন্য, আর কেউ 3 দিনের জন্য $5,000-8,000 চার্জ করতেছে। এবং অনেকে আছে যে লোন নিয়ে, যে এখানে দেখো, এখানে আবার সিমিলারিটি, দিস ইজ দ্য ফানি পার্ট, যে বাংলাদেশে এই যে ভ্যান চালক সুমন ভাই, উনি লোন নিয়ে আর্জেন্টিনার ফ্যান, তো পশ্চিমে এইরকম ব্যাংক থেকে 10,000 টাকা বা ক্রেডিট কার্ড থেকে 10,000 টাকা লোন নিয়ে আলফা মেল হইতে যায় মানুষজন বুট ক্যাম্পে। এবং তাদের দেশ, তো এদের কিন্তু এরা কিন্তু একই ক্যাটাগরির বলা যায়, যে দুইজনের প্যাশন বা ডিফারেন্ট, কিন্তু কাজ একই করতেছে। তাদের দেশে নর্মালি এইসব লোকদেরকে ওদিকে দেখে যে 20-এর আগে ওরকম ভাবে তারা পপুলার ছিল না, বাট দে ওয়ার পপুলার somewhat. এরা ওদিকে মানুষের যেমন এটার সাথে আমি একটু রিসেন্টলি কয়েকটা আর্টিকেল পড়তেছিল যে ওরকম মেল ফিগার পাইছে, পুরুষ যারা আছে বর্তমান দুনিয়ায়, তারা ওদিকে they're suffering from more and more depression, তারপরে সোশ্যাল অ্যাংজাইটিও তাদের বেড়ে যাচ্ছে। It's becoming more hard for them to make friends. তো তারা যখন এসব ভিডিও গুলা দেখে, তারা যখন দেখেছে তারা সমাজে যখন বের হচ্ছে, তাদের ওদিকে কোনো মেয়ে বন্ধু বানাতে পারছে না, তারা সঙ্গী বানাতে পারছে না, তখন ওদিকে তখন এইসব লোকদের কথা যখন শুনে মনে করে যে it relates to my life, আমার লাইফের ওদিকে এই লোকটা যে কথা বলতেছেন বাইরের ব্যাপারে, এগুলোর ব্যাপারে, so I need to do something, I need to train like him, I need to become more like him, then আমার লাইফে চেঞ্জ আসবে, যে I can make more friends, I can have a girlfriend, maybe two girlfriends, who knows, maybe 3. so এই জন্যই হলে মানে ওই vulnerable people দেরকেই টার্গেট করা হচ্ছে। এটাই বলতেছে। এদেরকে টার্গেট করেই আমরা, যেমন এর আগের এপিসোডে আমরা আলোচনা করতেছিলাম যে বাংলাদেশে আমরা দেখি যে পীর হুজুর এরকম ওজা টোজা আছে, তারা যেমন মানুষকে স্ক্যাম করে টাকা পয়সা হাতিয়ে চেষ্টা করে, কারণ মানুষের মধ্যে ওই যে কুসংস্কারটা আছে বলে কিন্তু তারা এই সুযোগটা পায়। তো এগুলা অনেকটা হচ্ছে ডিজিটাল, এবং তুমি ওই দিনও বলতেছিলে যে ডিজিটাল অলরেডি অন্য ওই ধর্মীয় সেক্টরটাকে ডিজিটালি ইউজ করে করা হচ্ছে। আবার এরা আবার হয়তো রিলিজিয়াস না, কিন্তু স্টিল অনলাইনটাকে ব্যবহার করে তারা একই পদ্ধতিতে মানুষকে স্ক্যাম করা বা এই ধরনের ইনফ্লুয়েন্স করার কাজটা চালা যাচ্ছে। এবং তাদের দেশে ওরকম হওয়ার মানুষ আছে, কুসংস্কার করে বিশ্বাস করে বলে তারাও আবার এই দিকে যাচ্ছে যে উনি এটা বলতেছে, আমার এটা পছন্দ। আর এই ফিগার গুলাকে দিয়ে কিন্তু তাদেরকে দেখা যায় যে তারা একটা কমন ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে দেখা যায় যে একে যে ম্যানেজার আছে, এরকম কয়েকটা ফিগারকে সেই ম্যানেজার রিপ্রেজেন্ট করতেছে। তো এই আইডিয়া গুলো তারা হলে গিয়া ওই বড় বড় ম্যানেজমেন্ট কোম্পানি, ট্যালেন্ট এজেন্সির থেকে আসে, যেটা গিয়া ওকে হ্যাঁ, you can get some money out of it, এরকম বুট ক্যাম্প করলে, then you can sell this products, এগুলো করলে আসবে। তো তাদের কিন্তু ইনিশিয়াল বিজনেস মডেল কিন্তু vulnerable people দিয়ে শুরু করে। Once they start getting popular, যেমন হলে গিয়ে যে জো রোগানের কথা যেমন মানুষজন সবসময় বলে, মানে going back 10 years or something like that, Joe Rogan is the drunk guy. He was notorious for being drunk ইয়াতে কি বলে হলিউড, সে ফেয়ার ফ্যাক্টর শো উপস্থাপনা করতো, and he was never really a good comedian. Okay,
10 years ago, you'd be like, oh, why would a president nominee ever wanna, মানে তার পডকাস্টে তার কাছে কেন যাবে? সে তো তাদের এক ঘন্টার এপিসোড শুনলে মনে হবে যে সে কিছুই জানে না। সে এমন সব কোয়েশ্চেন করে, একটা কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন করে, what is USA? It is United States of America. Oh yeah, I know this country. আচ্ছা 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 This is some of the samples. Like if we actually listen to না, Joe এখন- Rogan, I'm like, hey, তাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে কিনা তা জানি না, কিন্তু সে তো এখন যদিও তার আবার স্লো হয়ে গেছে, কিন্তু মাঝখানে তো স্পটিফাই বা এরকম আরো অনেকে বেশ অনেক টাকা পয়সা দিয়ে থাকে। That's the problem. That's the problem. You cannot, even if the guy is controversial, মানে আমি যদি এখন যদি একটা weird একটা কিছু শুনি, কোনো একটা কিছু নিয়ে মন্তব্য বলি, ধরেন হলে গিয়ে বর্তমানে আমি আমাদের বাস্তব ইয়ে দেবো, we're not that popular. But দেখেন এক্সার্ট নিয়ে তারা কিন্তু ওই জিনিসটা নিয়ে কিন্তু মানুষজন যে বল যে এই ছেলেটা দিস গাই বল্ড গাই এই পডকাস্টে এই পার্টে এই কথাটা বলছে, কন্ট্রোভার্সিয়াল they can just show it. They will show it and blow this out of proportion. So that's what it happened. সে যে আইভার মেকিং কোভিড রিলেটেড যেসব সে ভিডিও বানানো শুরু করছিল, নিজের ভ্লগ টাইপের ভিডিও বানানো শুরু করছিল, মানে আমার আমার কথা হচ্ছে যে মিডিয়া যদি চালাক হইতো, বাট মিডিয়া তো হলে গিয়ে এটা হলে গিয়ে তারা পছন্দ করে এই জিনিসগুলো। তারা হলে গিয়ে যে they just saw this guy making comments about these things, so they just blow this out of proportion. So হলে গিয়ে সে যে popularity, সে যে backing পাইছে, that when like ridiculously সে ফেমাস হয়ে গেছে। তেমনি অ্যান্ড্রু টিটারটাও কিন্তু হেল্প করছে। অ্যান্ড্রু টিটারটা কি বললো, তার সেক্সুয়াল অ্যাসল্টের যে চার্জেস আসছে রোমানিয়া, and it actually helped him to gain popularity. So, 2 দিন আগেও তার নামে হয়েছে অ্যাকিউজড অফ ট্রাফিক ইন রোমানিয়া, কিন্তু তাদের দেশে initially they were like planning to ban him from entering the US. তারপরে that was not, he's popular, so he's able to enter. তো তারপরে সে, but this is all just a game. This is all just a game. আমি কখনো এরকম মিডিয়া ফিগারকে এরকম কিন্তু তাদের দেশে কি এত বড় সেলিব্রিটি হয়ে দেখো নাই ওরকম। না সেলিব্রিটি হইতে দেখছি, বাট হলে গিয়ে মিডিয়া ফিগারে ওকে দিস ইজ ইউর সাপোজ আপনার প্রফেশনকে চেঞ্জ করেন, হলে গিয়ে আপনার প্রফেশন হচ্ছে গিয়ে যে মানে as an engineer, okay, as an engineer you need to think that আমার মানে what would be the best route for me, আমি কি করলে আমার প্রফেশনালি আমার সবকিছু এনহ্যান্স করবে। প্রফেশনালি তো আর সবাই তো আর এনহ্যান্স করে না, সবাই তো একটা মনিটারি গেইনেরও কিন্তু চিন্তা থাকে যে হচ্ছে আমি যদি এই ডিগ্রিটা নেই, এই সার্টিফিকেশনটা নেই, আমার এরকম বোনাস, আমার এরকম স্যালারি, এরকম জব করতে পারে। আমরা ওদের জিনিসগুলা এই লোকদের এই পার্সোনালিটিরা এরা কিন্তু চ্যারিটি না, দে আর নট সাম সেন্টস, ওকে, দে আর অলসো রানিং মিডিয়া, হিউজ মিডিয়া এম্পায়ার। তারা যেটা পপুলার, যেইভাবে তাদেরকে কথা বললে পপুলারিটি আসবে সেভাবেই তারা কথা বলবে। ওকে, আজকে তারা এই শাসককে সাপোর্ট দিতেছে, পরের দিন তাকে সাপোর্ট দিবে না, তার বিরুদ্ধে কথা বলবে, কারণ ইটস গেটিং ভিউয়ারশিপের উপর ম্যাটার করতেছে। সো দ্যাট ইট বি কন্ট্রোভার্সিয়াল যে রাইট উইং যে ফিগাররা তারা এখন হঠাৎ করে রাজাকে নিয়ে হঠাৎ করে যে খারাপ ইয়ে করতেছে, কারণ this is actually popular, it's getting more viewership, so I'm going to do that. পরের দিন আবার তাকে নিয়ে আবার সাপোর্ট করা হবে সব তাহলে বিজনেস এবং ভিউয়ারশিপ বা এই বিজনেস আর কি যেটা সারা পৃথিবী তাই চলতেছে, বাংলাদেশ বলি, ঢাকা বলি, তাই চলছে। তুমি রোমানিয়া বলো, মালয়েশিয়া বলো, সুইজারল্যান্ড বলো, সব জায়গায় তাই চলতেছে। মানে কেন চলবে না এটা? মানে why would you want to ruin your career? That's not, মানে আমি চিন্তা করে পাই না, যদি বিজনেসই হয়, যদি আমার ক্যারিয়ারই হয়, এসব কথা বলা মানে এবং মানুষ আমাকে এটার জন্য টাকা দিচ্ছে, টাকা দিয়ে আমার কথা শুনতে চায়, আমাকে তার পকেটের টাকা, কষ্টে আর্ন করা টাকা আমাকে দিয়ে দিতে চায়, why wouldn't I take it? মানে আমি নিব না কেন? I understand. আমি যদি অ্যান্ড্রু টেট, আমি কেন অ্যান্ড্রু টেট না?
আমি কেন এন্টারটেইন দিলাম, আমিও তো শিখাইতে পারি তাদেরকে জঙ্গলে টঙ্গলে নিয়ে। বাট যখন একটা ছেলে যখন জঙ্গলে গিয়া করে কান্নাকাটি শুরু করবে জড়ায় টড়ায়, আমার খুবই কষ্ট হবে হাসিটা আটকায় রাখা। আচ্ছা, ওকে, আমি হাসা দিলেই আমার বিজনেস শেষ। হ্যাঁ হ্যাঁ, তখন আর সে বলে যে আমার টাকা রিফান্ড করবো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি হাসতেছো কেন? এটা তো আমি ম্যানলি ট্রেনিং করতেছি। So you need to understand. আর এটা That's why পুরো ব্যাপারটাই সিরিয়াসলি নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ইফ ইউ ক্যান টেক ইট this is profession, right? That he needs to, no matter how funny these things are, সে পার্সোনালি এগ্রি করুক আর নাই করুক, আচ্ছা আচ্ছা, দেখ আমরা আস্তে আস্তে, হ্যাঁ বলো। ইয়া করে, মানে আমি বলছি যে ওদিকে তারা ওদিকে পার্সোনাল লাইফে there are totally different person ইনভলভড লাইফে, ফ্যামিলির সাথে তারা যেটা রেপ্রেজেন্ট করে, আমরা যেটা নর্মাল পিপলরা রিলেট করতে চাই তাদের সাথে, যেটা মনে করি, that's a whole act. This is বুঝতে পারছি। এটাই হচ্ছে, যেমন এই কালচারটা তো বাংলাদেশেও আমরা দেখি, যেমন বাংলাদেশে নোবেল নামে একজন গায়ক আছে, যে কয়েকদিন পর পরেই হচ্ছে বিভিন্ন ধরনের নারী নির্যাতন বা আরো মানে বিভিন্ন অন্যান্য কাজ, মানুষজনকে মারা, কিডন্যাপ করা, এই ধরনের কাজের জন্য, মানে মেয়েকে কিডন্যাপ করে আটকে রাখছে, এইরকম কাজের জন্য তাকে প্রতি বছরই জেলে যেতে হয়, এবং জেলেও সে বেশ পপুলার। মানুষজন গেলেই তাকে বলে যে, ও ভাই আবার আসছেন, আমরা তো আপনাদের অপেক্ষা করতেছিলাম, গান টান শুনান, ঈদ আসতেছে, ইয়ে আসতেছে, এইসব। সেও এখানে কনসার্ট টনসার্ট করে, গান গায়, আবার বের হয়ে আবার 3 মাস 6 মাস পরে আবার কিছু একটা করে চলে যায়। তো এরাও তো, এই যে মানুষ এদেরকেও ফলো করতেছে, তো এই যে তাদের যে কাজ করবো, এটাকে তো মানুষ কেউ মানে জানার পরেও নেগেটিভলি নিচ্ছে না, নেগেটিভলি নিবে না। এবং তাদের দেশ মানুষ এরপরেও তাকে হচ্ছে কি বলে, সেলিব্রিটি বা বলে যে ব্যাডেস বা রকস্টার। ওই যে যেমন রকস্টার একটা হিন্দি সিনেমা বেরোয়েছিল, সেটাকে কেন্দ্র করে রণবীর সিং না কাপুর সম্ভবত তার করা সিনেমা, সবাই তার মতো হইতে চাচ্ছে রিয়েল লাইফে বা ইভেন ইয়েতে। আমাদের বাংলাদেশের নায়ক শাকিব খান, উনিও যেমন হচ্ছেন, এতদিন শাহরুখ খান হওয়ার চেষ্টা করছেন, এখন উনি রণবীর কাপুর হওয়ার চেষ্টা করতেছেন। তারপরে আরো কি জানি, যে দেওল ব্রাদার্সদের একজন আছে, কি যেন নাম, তার মতো হওয়ার চেষ্টা করতেছেন। তো বাংলাদেশে ব্যাডেস কালচারই চলে মনে হয়, জানি না, যে যারা যত কন্ট্রোভার্সিয়াল তাদেরকেই হচ্ছে মানুষের একটা ইয়ে থাকে। সেই জায়গা থেকে অ্যান্ড্রু টেট বা জো রোগানের মতো মানুষজনের, কিন্তু তাদের দেশ ইনফ্লুয়েন্স বাংলাদেশের মানুষের উপরও পরে বলে আমার মনে হয়। যে মানুষ তো অনেকে ইন্টারন্যাশনালি কানেক্ট হতে চায়, সে দেখে যে আচ্ছা পশ্চিমে কারা হচ্ছে পপুলার, তাদেরকে সে ইয়ে করতে, অনলাইনে গিয়ে সে দেখে যে আচ্ছা অ্যান্ড্রু টেট এত ভালো মন্দ এত কিছু তো আমার জানার সময় নাই, আমার যে ওর কথাটা একদম বলতেছে, তার কথাটা আমার ভালো লাগতেছে, সে বলতেছে যে অ্যান্ড্রু টেট খুব ভালো, আমি অ্যান্ড্রু টেটকে ফলো করি, আমি জো রোগানের, তোমাকে একজন আইসা হয়তো বলতেছে, এই তুমি জো রোগানের পডকাস্ট শুনছো, না শুনলে তুমি কি শোনো, তোমার তো জীবনের 16 আনাই বৃথা, তুমি জো রোগানের পডকাস্ট শুনলো না, এরকম। তখন কিন্তু তুমিও একটা ইয়েতে পড়ে যাবো, আচ্ছা না আমার তো একটু পপ কালচারে টিকে থাকতে হইলো, আই শুড লিসেন রোগানের এপিসোড, যাচ্ছে না কারোর সাথে কথা বলা দরকার নেই। এইরকম পরিস্থিতিতে পড়েও অনেকে মনে হয় কি বলবো, এই দিকে হেলে পড়ে। আমরা আস্তে আস্তে এই প্রসঙ্গ শেষ করবো, তো এটা প্রসঙ্গ লাস্ট যদি কিছু বলার কোনো কিছু দর্শকদের যদি শেয়ার করা না। This is going to get weirder and weirder as we go along. Bangladesh বাংলাদেশে আমরা বলতেছি এই এখন যে শুধু তারা পশ্চিমের লোকদেরই সাপোর্ট করতেছে বা ফলো করতেছে তা না, এই ক্যারেক্টার গুলো বাংলাদেশে ভার্সনও তৈরি হচ্ছে এবং তারা তাদেরকেও ফলো করতেছে, এটা একটা দেখা বিষয়। তো আমরা এরপরে আর কি প্রসঙ্গে কথা বলা যায়, এরপরে সম্প্রতি আর কিছু ঘটছে যেটা নিয়ে আলোচনা করা যায়, কিছু আছে এবং তাদের দেশ সম্প্রতি তো এমনিতে সম্প্রতির মধ্যে ওদিকে মানে যে রিসেন্ট কয়েকটা কেসের মধ্যে যে ভাইরাল, এমনি তো দেশে তো প্রচুর ফাটাও ফাটা হচ্ছে, এটা তো একটা তো এখন কি গ্রীষ্মকাল আছে নাকি বর্ষাকাল শুরু হয়ে গেছে? বর্ষাকাল শুরু হয়ে গেছে আমার কোথায় ভালো বাংলাদেশে বর্ষাকালের সিজন আসতেছে, বুঝছো? হ্যাঁ, আমরা ওই যে খাল কাটার কথা যেটা বললাম, সেটা তো ভালো প্রসঙ্গ একটা ইয়ে করছে, যে খাল কাটতে গিয়ে এইটা তাদের দেশ একটু জানতে হবে কোথায় তার ঘটনা এটা, এবং তাদের দেশে একটা রিপোর্টও হয়েছে যে খাল কাটা কেটে সেইটার যে মাটিগুলো হচ্ছে এই ঘরবাড়ির উপরে
ফেলে দেওয়া হয়েছে। তো এই ঘরবাড়িগুলো সম্ভবত শেখ হাসিনার সময় বানানো হয়েছিল ওই যে গৃহহীনদের একটি ঘর, কিন্তু তাদের দেশ বা এই ধরনের যে প্রতিটাই হচ্ছে এখানে একটা করে পরিবার থাকে, একটা বিল্ডিং এ 3টা না 2জন বা 4জন পরিবার থাকে মনে হয়। এই বাড়িগুলো হচ্ছে অনেকটা ধ্বংসই হয়ে গেছে বলা যায়। তো এইটা যে যারা কাজ করলো তারা কি চোখে দেখলো না, নাকি হচ্ছে ইচ্ছাকৃতই করা হইলো, এইটার ব্যাখ্যাই থাকতে পারে, তাই না? আমার মনে হয় এটা টার্গেটেড কিছু একটা বলছে। এদের এই থাকার জায়গাটা নষ্ট করে দিব, এত মেজর এরকম হ্যাঁ এরকম তো ভুল করা সম্ভব না, মানে একটু 1 ফুট বা 2 ফুট মাটি পড়লেও তো একটা কথা ছিল, বাট এটা পুরো দেখা যাচ্ছে যে প্রায় 10-12 ফিট হতে পারে। এটা তো এআই জেনারেটেড ভিডিও না নাকি? না না, এই ঘটনাটা বেশ কয়েকদিন আগে দেখছি, 2-3 দিন আগে। তখন প্রথমে মনে হয়েছিল যে এআই দিয়ে বানানো কিনা, পরে দেখলাম এটা দিয়ে পসিবল না, কারণ টিভিতে রিপোর্ট হয়েছে কিনা জানি না, কিন্তু পেপারে এটা নিয়ে রিপোর্ট হয়েছে। তখন আমি হচ্ছে কনফার্ম হলাম যে আচ্ছা না, ঘটনা করছে ভিডিওটা হয়তো এআই দিয়ে বানানো। তো জানি না এটা কি হবে। মানে 1-2 ফুট মাটি যদি পড়ে যায়, যে ধরেন কেউ মাটি ভরাট করতেছে বা খাল কাটতেছে, 1 বা 2 ফুট, আমি সবসময় লাইফে দেখছি 1 ফুটই হলে গিয়ে 5 1 ফুট বেশি হয়ে যায়, বাট এরকম 10-12 ফিট কখন আমি দেখিনি, এদিকে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ জানি না, এটা কি ইন্টেনশনালি? আমার কাছে মনে হয় এটা একটা ইয়ে আছে, হ্যাঁ হতে পারে, সেটা একটা সম্ভাবনা আছে। সামথিং নিউ, এটা মনে হচ্ছে মানে কই পাহাড় ভর বা কিছু হওয়ার পর যে ইয়ে হয়ে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, মাটি চাপা পড়ে, এরকম ওরকমই লাগতেছে। তারপরে হচ্ছে আরেকটা প্রসঙ্গ ছিল যে এটা কিছুটা রাজনৈতিক, যে আমাদের তাদের দেশ সম্প্রতি একটা টকশোতে বেশ ঝগড়াঝাটি শোনা যায় সেটা নিয়ে। গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে জয়েন করা রাশেদ দেখা যাচ্ছে যে করছে। তো সেই এটা হচ্ছে যে মিমটা বানাইছে তার ইয়েটা এরকম যে এটা হচ্ছে এই কালের ঘটনা, আর সেকালে যেটা ঘটতো সেকালে হচ্ছে নিজু মজুমদারদের কাছে হচ্ছে রাশেদরা হচ্ছে বড় হয়তো। তো তাদের দেশ আন্দোলনের পরে বেসিক্যালি বাংলাদেশে যেটা কিছুটা চলতেছে আর কি, যে আগের প্রক্রিয়াটারই কন্টিনিউশন চলতেছে, কিন্তু তাদের দেশ মানে আগে মানে এই কালচারটা চেঞ্জ হয়নি, কালচারটা একই আছে, কিন্তু তাদের দেশ দেওয়া ইয়ে করার প্রতিপক্ষকে এই ধরনের একটা ব্যাপার। আমরা একটু আগে যে জিনিসটা ডিসকাস করতেছিলাম সেটা বলতেছে যে অনেকে দেখা যাবে যে ক্যামেরা যখন বন্ধ হয়ে যেতেছে, ভাই আজকে আলোচনাটা দারুণ হয়েছে, ভাবি আপনাকে আসতে বলছে এই সপ্তাহে আপনি আসছেন ভাবিকে নিয়ে, বাচ্চাকেও নিয়ে, তারপরে আবার যখন ক্যামেরা অন হয়ে যায় তখন ভাই তবে কিন্তু হচ্ছে তোরা এই চুরি করছিস। এটা একটা বাস্তব হইতেই পারে, না বলতে পারে, সেটা তো হয়, সেটাও করে। তো বাংলাদেশের কি বলবো যে সম্প্রতি রাজনীতির মাঠে যেমন আরো 2-1টা ইয়ে হচ্ছে যে কি বলবো, এক উনি হচ্ছেন প্রতিমন্ত্রীর বিভিন্ন কি বলবো, এবং তাদের দেশ ওনার নামে করা হয়েছে বলে একটা বিতর্ক চলতেছে, যেটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হয়েছে। একটা বিতর্ক দেখলাম যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ওনার অঞ্চলে বেশ কয়েকটা ইউনিয়নের নাম ওনার আত্মীয় স্বজনের নামের সাথে কাকতালীয় মিলে গেছে, কিন্তু তাদের পরে ওনার মনে হয় যে উনি ওই বিষয়টাতে দেখলাম প্রধানমন্ত্রী হচ্ছে ওনার নির্দেশ দিচ্ছে যে এই নামগুলা পরিবর্তন করে ফেলতে, যাতে করে কোনো বিতর্ক না থাকে, which is good। কিন্তু এই ধরনের এটা কেউ যদি মন্ত্রীকে খুশি করার জন্য করে থাকে, সেটা বরং এইরকম ঘটছে কিনা যে মন্ত্রীকে আসলে খুশি করার নামে আসলে মন্ত্রীকে বিতর্কিত করাটা উদ্দেশ্য ছিল, এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। যে এরকম একটা ওনার ছেলেদের নামে যদি দিয়ে দেয়, তাহলে কেউ যখন খুঁজতে আসবে তখন সে মনে করবে যে অবশ্যই মন্ত্রীর নির্দেশে হয়েছে, নাহলে তার ছেলের নামে হবে কেন। তো ওই ঘটনাটা এই ধরনের তাদের খোঁজ করা উচিত যে আসলে এরকম কিছু করছে কিনা।
আর যদি মন্ত্রী হ্যাঁ। নিজে করে থাকে তাহলে সেটা বেশ কি বলে প্রশ্নবিদ্ধ বলে তো এটা আমরা তো আগেও এরকম দেখেছি যে ওদিকে অনেক সময় দেখা যায় যে ওদিকে যে মন্ত্রীর থেকে ডিরেক্টলি যে কোনো মন্ত্রী বা কেউ গ্রামে আসবে তো ওদিকে রোদের মধ্যে ছাত্রছাত্রীদেরকে দাঁড়া করায় রাখা হতো। তো আমি এটা বারবার আগেও যেমন দেখেছি যে তারা ওদিকে মন্ত্রীরা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করতো যে ওদিকে ওই মন্ত্রণালয় থেকে এরকম কোনো অর্ডার আসে নাই, ওই স্কুলের থেকেই তারা ওদিকে একবারে করে থাকে। তো এটাও একটা পসিবিলিটি হইতে পারে, বাট দেন এগেন আমরা যদি আরো একটু ডিসিশন দেখার চেষ্টা করি সরকারিভাবে নিশ্চয়ই যেহেতু প্রধানমন্ত্রী এটার সাথে ইনভলভ, সরকারিভাবে অবশ্যই এটার একটা তদন্ত হবে বা যদি সদিচ্ছা থাকে তাহলে আসলে বের হবে যে কেন হয়েছে কিভাবে হয়েছে। আর নাম পরিবর্তনের রাজনীতি এটা রাজনীতি, এটা গত 17 বছর দেখে আসছি। তারাও ভুক্তভোগী ছিল, তারাও যদি সেই সেম কাজই শুরু করে নাম পরিবর্তনের থ্রুতে কিন্তু ভালো টাকায় ইনকাম করা যায়। এর মধ্যে তো কিছু প্রস্তাব আসছিল এরকম অলরেডি যে তারেক রহমানকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এয়ারপোর্টের নাম পাল্টে আবার হচ্ছে যে বিমানবন্দর রাখা হোক, তারপর কোন একটা সরকারি প্রতিষ্ঠান সেটাকেও মনে হয় নাম পাল্টে খালেদা জিয়ার নামে করা হোক, এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল। তো উনি সবগুলোই না করে দিচ্ছেন। তো অ্যাটলিস্ট উনি ওনার জায়গা থেকে হয়তো এই জিনিসটার সাথে ইনভলভ হইতে চাচ্ছেন না, কিন্তু তার আশেপাশে যারা আছে তাদের মধ্যে অনেকেই কার্যক্রম অলরেডি মানুষের মনে বিভিন্ন রকম সন্দেহের সৃষ্টি করতেছে আর কি। আর রুট লেভেলের নেতারা তো হচ্ছে আরো অনেক দূরে আছে, তারা তো এখন ওনার লেভেল থেকে অনেক ডিফারেন্ট কাজ করতেছে। উনি যাচ্ছেন ডান দিকে, তার রুট লেভেলের নেতা যাচ্ছে বাম দিকে। তো এইটা করে কিন্তু একটা মানে যতদিন এই নিয়ন্ত্রণটা না আসবে বা সবাই একই সাথে সিস্টেমেটিক্যালি সুন্দর করে কাজটা করতে পারতেছে, ততদিন কিন্তু আসলে মানে ঝামেলাই থাকবে। যেমন বাংলাদেশে এখন এই মুহূর্তেও তোমার নিরাপত্তাহীনতা বা তোমার আইন শৃঙ্খলার অবস্থা আগের চাইতে হয়তো একটু বেটার অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে, কিন্তু স্টিল কিন্তু যথেষ্ট খুন টুন বা এই ধরনের বড় বড় সিরিয়াস ক্রাইম হচ্ছে কিন্তু এগুলো। এই জিনিসটা কিন্তু আমরা this is a long way Bangladesh safe security control. So if I go back to the name change thing, so it doesn't but it doesn't matter. জিয়া থেকে বঙ্গবন্ধু নেম চেঞ্জ করাও ইজ দ্য এক্সপেন্সিভ থিং। বঙ্গবন্ধুর নাম রিমুভ করে জেলার নাম দিলেও এটা এক্সপেন্সিভ, কারণ এটা ওদিকে বিভিন্ন ধরনের বিউরোক্রেসি আছে। এগুলো হলে গিয়া সাইনবোর্ডের সাইনবোর্ডের টাকা দিয়ে সাইনবোর্ড চেঞ্জ করে দিলে এনাফ। তো এগুলো জায়গায় জায়গায় চেঞ্জ করতে হয়, এগুলো ইটস আ রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ প্রসেস। সো এটা যদি ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ সাইনবোর্ড তাহলে ওকে দিনে 5 বার করে চেঞ্জ করলেও সমস্যা নেই। তো এগুলো হচ্ছে করে behind the picture probably there's a lot of business behind it. অনেক এরকম কিছু অনেকে করতে চায়, আবার অনেকে খুশিও করতে চায় যে হচ্ছে ওনাকে বললে উনি পছন্দ করতে পারেন, হয়তো ওনার মায়ের নামে রাখবেন, ওনার বাবার নামে রাখবেন। তো এইটা কোন প্রসঙ্গ বললাম যে নিজে না চাইলেও অন্যরা হচ্ছে তোমার হয়ে একবারে করতে পারে আর কি, চাইতে পারে, কিন্তু তাদের দেশে এটা করতেছে। এইটা নিয়ে হচ্ছে আরেকটা ঘটনা মনে হয় আজকে বের হয়েছে, যে সেই প্রতিমন্ত্রীর নিজের বানানো একটা স্কুল বা ওনার ভাষ্য মতো ওনার অঞ্চলে উনি কত 20-25 বছরে প্রায় 12-13টা শিক্ষা প্রতিষ্ঠান করছে। তার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাস্ট ওনার উপজেলার নামে ছিল, সেটার নাম পাল্টে মনে হয় মীর বাড়ি মানে ওনার নামের সাথে মিলায় হচ্ছে করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেশ। তো এইটা হচ্ছে ঘটছে জুনের 9 তারিখে, মানে আসছে 8-10 দিন আগে, আর যখন এই নাম পরিবর্তনের নির্দেশনা সচিবালয় থেকে দেওয়া হয়েছে। এবং তাদের দেশে উনি নাকি তার আবার 1 সপ্তাহ আগে সচিবালয়ের চিঠি লিখে জানাইছেন যে আমার অঞ্চলের যেন যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর কোনো নাম পরিবর্তনের দরকার নাই। কিন্তু তাদের দেশে বলার পরেও হচ্ছে আমার মন্ত্রণালয় থেকে নাকি নির্দেশ দিয়ে তার এটা নাম পরিবর্তনের চেষ্টা করা উচিত। তো এইখানে তো একটা তাইলে কনফ্লিক্টিং, মানে হচ্ছে উনি না করার পরেও হচ্ছে আবার প্রশাসন থেকে এটা ভেতরে কেউ তাহলে ওনাকে হয়তো একটা বিব্রত করার একটা টার্গেটই করতেছে, এরকম একটা পরিস্থিতি ইরাকে জানায়।
না, বাংলাদেশে বোঝা ডিফিকাল্ট, কারণ অনেক রকমই ঘটনা দেখা যায় যে তোমার যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তো আমরা দেখছি যে কারোর বিরুদ্ধে তোমার হচ্ছে একটা টার্গেট করা হইলে বা কাউকে কিন্তু তাদের দেশ খারাপ করার জন্য তুমি এক গাদা বানানো ভিডিও কিছুরই প্রয়োজন নাই, কোনো খালি মুখের কথা বলে বলে তুমি হচ্ছে বলবা যে ও কারো সম্পর্কে অ্যালিগেশন আনবা, অভিযোগ আনবা, এবং সেই অভিযোগ দেখা গেল যে সত্য মিথ্যা এটা অনেকে যাচাই করতেছে না, যাচাই করবেও না, বাট ওইটার হচ্ছে ছড়ায় পড়বে। কিন্তু তাদের দেশে হ্যাঁ তোমার নামে যদি এখন অ্যালিগেশন করে, আমি যদি যথেষ্ট পাওয়ারফুল হই বা 5 জন সাংবাদিক দাঁড়া করে বলে দিই যে আহমেদের নামে একটা করেন, রিপোর্ট করে ছেড়ে দেন, আহমেদের কাছে 5,000 বিটকয়েন আছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 1.5 বছরে সে দেশ থেকে 5,000 বিটকয়েন পাচার করছে, তাই না? আচ্ছা, এবং এটা ভাইরাল হয়ে গেলে মানুষজন আসলে তাই মনে করবে যে হ্যাঁ ও 5,000 নেয় নাই, 500 তো নিছে, এরকম একটা অ্যাটিটিউড থাকে। এই জিনিসগুলো আসলে মানে এটাই সমস্যা হয়ে গেছে। আর আজকাল যে মানে প্রবলেম হইতেছে যে মানে এরকম দুইটা সাইড যখন স্টোরি যখন বের হয়ে যায় যে অ্যাকচুয়াল জিনিসটা আর কখনোই বের হয় না। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যে মানে উনি নিজে থেকে এগুলা করতেছে নাকি আল্লাহ একজন করতেছে, এটা কখনো আসলে আর আমরাও কখনো জানতে পারবো না। এটা তো আমরা বাংলাদেশে যে কোনো ক্ষেত্রেই তো দেখি যে তোমার দুইটা অল্টারনেটিভ কনফ্লিক্টিং ন্যারেটিভ থাকে সব বাংলাদেশের মেজরিটি ঘটনাতে, এবং যারা দুইজনই হচ্ছে যথেষ্ট প্রমাণ থাকুক বা না থাকুক, তাদের যে পজিশন গুলো বলে যে না আমি রাইট, আরেকজন বলতেছে না আমি কমপ্লিটলি রাইট, মানে দুজনের মধ্যে কোনো কি বলবো যে ফেন ডায়াগ্রামে সেই মাঝামাঝি কোনো অংশ নাই, কোনো ইউনিয়ন নাই। হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে আবার বলতেছে যে দুইজনই 100% ঠিক। তো এটা তো হইতে পারে না, এটা তো অনেক ক্ষেত্রেই হওয়া সম্ভব না, বিভিন্ন ঘটনা হচ্ছে যেটা শুনি। এটাই আজকালকার হলে গিয়ে নিউজ সাইকেলের এটাই সমস্যা, যে হলে গিয়া যে দুই মানে আমি যদি বামপন্থী ডানপন্থী নিউজের কথা বলি, যে ইউএস এর কথা বলি, যে দুইটা নিউজ সেম ইভেন্টের দুইটা নিউজ মনে হবে যে ফ্রম টু আদার ওয়ার্ল্ড অর সামথিং লাইক দ্যাট, কোনো কানেকশনই নেই। বাট দে ডু দিস থিং ইন্টেনশনালি, এরকম কখনোই আগে ছিল না, বাট দে ডু দিস ইন্টেনশনালি, যে মানে ন্যারেটিভ বা যেটা হইতেছে এটার অনুযায়ী। সো থিংস হ্যাভ চেঞ্জ। মানুষ যদি ওটাতে বিশ্বাস করে তো বিশ্বাস করবো, এটা আসলে করাটাই ইন্টারেস্টিং থিং। তো এমনি স্পিকিং অফ দ্য করাপশনের দিকে বাংলাদেশ প্রবলেম ইজ দ্যাট করাপশনের জিনিসটা হলে নতুন ভাবে ডিফাইন্ড হইতেছে, যে হলে লট অফ লেজিটিমেট ওয়েতেই জিনিসগুলো করা যায়, যে মানে ইউ আর নট গোয়িং টু ব্রেক এনি ল ইফ ইউ ডু দোজ থিংস। তো ফর এক্সাম্পল লাইক মানে মানে যদি অন্তর্বর্তীকালীন সরকারের যদি কথা বলি, তো তাদের সময় কিন্তু they try to do a lot of things like to fix the banks, things like that, but তাদের biggest weakness ছিল যে lawlessness, আর তাদের রেগুলেশন মানে রুলস রেগুলেশন ছিল, so তাদের they didn't have good hands like control over, মানে কোনো কিছুর উপর কন্ট্রোল ছিল না। তো সেই সময় করাপশন হয়েছে। আর জিনিসটা সমস্যাটা হয়ে যাচ্ছে এখানে, যে আমাদের কমন সেন্সে যদি একটা সাধারণ লোককে জিজ্ঞেস করি ভাই দুর্নীতি কি জিনিস, সে বলবে যে এই যে ভ্যান চালকের থেকে 100 টাকা ট্রাফিক পুলিশ নিতেছে, ঘুষ নিতেছে, এটা দুর্নীতি, তাই না? বাট আমরা রিসেন্ট ইয়ার্স আমরা যেটা দেখছি সবাই ওদিকে অফশোর অ্যাকাউন্ট আবার কি সমুদ্রের মধ্যে কি ব্যাংক আছে নাকি অফশোর অ্যাকাউন্ট বানাইতেছে, তো একটার পর একটা শেল কোম্পানি থ্রুতে এটা যে অ্যাকচুয়ালি যে কে মালিক, এটা কি সে অ্যাসালমি মালিক নাকি হাসিনা মালিক নাকি কে মালিক, রেহানা মালিক, এগুলো খুঁজেও পাওয়া যায় না। তার হলে কি এগুলো কিন্তু অনেক সময় অ্যারেঞ্জ করে দিতেছে ফরেন ওয়েস্টার্ন লয়ার্স, ওয়েস্টার্ন যেসব আছে এজেন্সি আছে, তারা হলে কি ওইরকম একটা অ্যাড্রেস দেয়, ওইরকম একটা অ্যাড্রেসের থ্রুতেও বের করা যায় না, কারণ ওই অ্যাড্রেসেই দেখা যায় যে দুনিয়ার হাজার কোম্পানি ওই অ্যাড্রেসে রেজিস্টার্ড। তো
এটা তো- এটাই সমস্যা হয়ে গেছে যে হ্যাঁ, না, বলি যে এটা তো আমরা ইয়েতেও দেখি যে বিদেশেও ঘটতেছে, আবার বাংলাদেশেও যেমন একই রকম ঘটতেছে। হ্যাঁ, যেটা বলছিলাম। এই জিনিসগুলো তো এখন দেখা যায় যে ওদিকে যে একটা সিস্টেম করা হয়েছে মালমুহিত যখন সিলেট স্ট্রাইকার্স যখন কিনছিল, অথবা সিলেট টাইটান্স নাম ছিল, আর বলে গেছে আমি। তো তো তখন হইতে পারে যে সে হি জেনুইনলি থট হি ওয়ান্টস টু ওন আ ক্লাব, বাট এখন ওদিকে বাংলাদেশের যে একটা বিশাল একটা বিজনেস ওদিকে, যে এই যে ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, এগুলো ওদিকে ওন করা। তো এগুলো ওনারশিপের মাধ্যমে ওদিকে ইটস লাইক আ মানি লন্ডারিং ফ্রড, এন্ড দেন এগুলো থ্রুতে অনেকে ভালো অ্যামাউন্টের টাকা, মানে এগুলোর অ্যাকচুয়াল মালিক খুঁজে হ্যাঁ, পায়। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাকচুয়াল মালিক যে কে, এগুলা এখন আর মানে ওইভাবে কোনো দিকে দেখা যায় যে কোনো একটা এলএলসি আন্ডারে, কোনো একটা হুম। প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে, মানে এটা যে কে ওনার এটা বলা যায় না। এটাতে যদি ইউকেতে যদি রেজিস্টার করা থাকে, তো ওইটাতে একটা দেখা যায় যে একটা কমন একটা ম্যানেজিং ডিরেক্টর থাকে। দেখা যায় যে এই লোকটার আন্ডারে অনেক কিছু সে ম্যানেজিং ডিরেক্টর, হুম। বাট ইজ নট দ্য ওনার, ইজ এ স্যালারিড এমপ্লয়ি। কারণ এ হলে গিয়ে ওনারের হয়ে সে মেবি জানে যে ওনারটাকে, সে হলে গিয়ে ওই স্যালারি গুলো মানে কি বলে, সে স্যালারিড এমপ্লয়ি, বাট সে হলে গিয়ে ওই জিনিসগুলো ম্যানেজ করতেছে, অ্যারেঞ্জ করতেছে, কোথায় কি করতে হবে না করতে হবে, সবকিছু করতেছে। সো এইগুলো হলে গিয়ে মানে চেঞ্জ হয়ে গেছে যে করাপশনের সিস্টেমটা। যেমন হলে গিয়ে গতকালকে একটা নিউজে দেখতেছিলাম যে বাংলাদেশে 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে ডিপোজিট হয়েছে, রেকর্ড পরিমাণে ডিপোজিট হয়েছে বাংলাদেশ লিঙ্কড। কালকেই মানে নিউজটা বের হয়েছে। তো এই নিউজ মানে এটা হচ্ছে কার টাকা, এটা কোনো বের করা পসিবল না। না, এটা কি হলে কি যে ফেইল্ড ব্যাংকগুলা, যে ব্যাংকগুলো ফেইল্ড হইতেছে, অথবা ব্যাংকের লোকজন তারা নিজেদের টাকাই নিজেরা সরাইছে নাকি প্রোটেকশনের জন্য, নাকি গভর্নমেন্টই ডিসাইড করছে যে হলে গিয়ে যে না এইখানে টাকা রাখলে একটু মানে বাংলাদেশ থেকে যদি এই টাকাগুলো যদি পেমেন্টের জন্য, এটা কিন্তু থাউজেন্ডস অফ থিওরি বের করা যাবে। কোনো অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্সিয়ারকে যদি জিজ্ঞেস করেন, তারা কিন্তু লেজিটিমেট লিগ্যাল থিওরি দিবে। লিগ্যাল থিওরি could be যে হ্যাঁ, বাংলাদেশ ইজ মেকিং আ লোন পেমেন্ট, ধরেন আদানিকে ইলেকট্রিসিটি টাকা দিতে হবে, আদানিকে টাকা দেওয়ার জন্য এটা ফার্স্টে সুইস ব্যাংকে মুভ করতে হবে, তারপরে হলে ওইখান থেকে টাকা দিতে হবে। এটাও যেমন একটা থিওরি, এটা বলা যেতে পারে যে আমের $1 বিলিয়ন বাংলাদেশ সেটাও আছে। এটা ভিতরে যে ওই যে অ্যাকাউন্টেন্ট আছে, স্পেশাল কিছু ফার্ম, তারাই হলে কি এগুলো সবকিছু সেট করে দেয় in a way that is untrustable. But let's try to assume what do we know. এটা অনেকে মানে বাকিটুকু অ্যাজাম্পশনের উপরে রিয়াকশন দিতে হয়। And they are not like they are not bound to release the secret. তারা কিন্তু গভর্নমেন্ট যদি রিকোয়েস্ট করে, তারা কিন্তু মানে we're not bound by this. ওইগুলো লিক হয় কখন, যখন লিখে ওই যে বড় বড় পানামা পেপার এইসব যখন লিক হয়, ডেটা লিক হয়, ডেটা ব্রিচ হয়, তখন আমরা জানতে পারি যে হ্যাঁ এই লোকটা তো টাকাটা সরাইছিল এইটাতে, তখন আমরা জানতে পারি। বাট গভর্নমেন্ট এটা কিন্তু রিকোয়েস্ট করলে কখনো এই ইনফরমেশন পায় না, গভর্নমেন্ট নিজেও ট্রাই করে না। এটাও একটা ইন্টারেস্টিং জিনিস, সে গভর্নমেন্ট নিজেও ট্রাই করে না। So, আমাদের যদি ইয়া থেকে আরেকটা ইয়াতে যাই, যে ইরান যুদ্ধ তো আপাতত সাময়িকভাবে একটা বিরতিতে আছে বা বিরতি চলতেছে। এই প্রসঙ্গে একটু দর্শকদের সাথে যদি আপডেটটা শেয়ার করো, কি অবস্থা যুদ্ধের, কি খবর তো কেমন, আমরা তো এটা দিয়ে আস্তে আস্তে আজকে মতো শেষ করবো। আজকে তো হলে গিয়ে ফর্মাল সাইনিং এর কথা ছিল সুইজারল্যান্ডে। আচ্ছা, তো এটা লাস্ট মোমেন্টে ইট গট ক্যান্সেলড। আচ্ছা। কারণ হচ্ছে কি যেটা বোঝা যাচ্ছে যে ওদিকে লাস্ট ফিউ ডেজ আফটার ইনিশিয়ালি যখন সাইন করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যখন প্রেসিডেন্ট মাসুদ, ইরানের প্রেসিডেন্ট যখন সাইন করছে, তখনও তাদের একটা হিউজ একটা কনসার্ন ছিল যে ওদিকে লেবানন আর ইসরায়েলের সিজফায়ার। তো এরপর থেকে হলে গিয়ে সিজফায়ার কখনোই
continuously they were just going back and forth, Israel and Lebanon. So এই জন্য আজকের মিটিংটা ক্যান্সেল হয়েছে, বাট আজকের at the time of recording নিউজ হচ্ছে যে ইসরায়েল and Lebanon decided, Hezbollah decided for Lebanon troops. তো আমরা তো দেখতেছি যে হরমুজ দিয়ে ওনার যা চলাচল বা অ্যাক্টিভিটি বেশ বেড়ে গেছে অলরেডি। হ্যাঁ, কোনো restrictions নেই, কোনো রেস্ট্রিকশনস নেই, বাট ইরানকে বলা হয়েছে যে এখানে যেসব মাইন সেট করা হয়েছিল সেগুলো রিমুভ করবে ইরান। আচ্ছা আচ্ছা। তো ইরান ইজ গোয়িং টু রিমুভ দোজ মাইন্স, তারা নিজেরা করবে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে $1 বিলিয়ন একটা ইয়ে করা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি বা অন্যান্য দেশেরা ইনভেস্ট করবে ইরানে, যেহেতু গত 4-5 বছর ধরে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হয় নাই, কারণ তারা যেহেতু ইয়ে ছিল সাইকশন ছিল, তো তারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল মার্কেটে যুক্ত হওয়ার একটা চেষ্টা করে দেওয়া হচ্ছে বা এরকম একটা মনে হয় অ্যাঙ্গেল এই রিকনস্ট্রাকশন বা ইয়ার প্রসেসে। এখন এটা অনেক কন্ট্রোভার্সিয়াল, ইভেন কি কন্ট্রোভার্সি আমরা কন্ট্রোভার্সিটা কি? কন্ট্রোভার্সিয়াল হচ্ছে যে রিপাবলিকান পার্টি ওরা লিগে এটা নিয়ে অনেক কোশ্চেন রেজ করছে। কিন্তু আমেরিকার সরকার তো বললো যে তারা নিজেরা কোনো টাকা দিবে না, তাদের কোনো টাকা দিতে হবে না। মানে আমেরিকান সরকার টাকা দিচ্ছে না, তারা বিভিন্ন ইনভেস্টমেন্ট ফার্মের থ্রুতে তারা এই রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট প্রজেক্টে they were going to back it. They are going to remove all the forces from there. তারা since 1979 যেসব বিভিন্ন স্যাংশনস যেগুলো ইন প্লেস ছিল, let it be embassies থেকে শুরু করে নিউক্লিয়ার ওয়েপেন, নিউক্লিয়ার এনরিচমেন্ট, এগুলো সব কিছু স্যাংশন রিমুভ করা হচ্ছে। তো ওদেরকে এই জন্যই তাদের গুলিকে কনসার্ন হলে গিয়ে এটাই যে ওদিকে হোয়াট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ দিস। এখন গভর্নমেন্টের ভাষ্য মতে যে দে ম্যানেজ টু সিকিউর দ্যাট, মানে গ্যারান্টি পাইছে যেটা হলে দে আর নট গোইং টু নেভার গোইং টু বিল্ড এনি ইনভেস্টমেন্ট এনরিচমেন্ট করবে না। তো which is good, but তাদের গালফ যে কাউন্টার পার্ট আছে গালফ কান্ট্রি গুলো, তারা হলে গিয়ে they are raising concerns যে হলে গিয়ে যে it kind of empowers Iran. তাদের Iran হলে গিয়ে they are not really they're kind of considered enemy of the Gulf countries. So there's a lot of way to interpret this thing. I mean, actually, and I'm kind of at a very personal level, I'm kind of skeptical about this deal. মানে it's not going to hold. ট্রুথ থাকবে কিনা বা টিকবে কিনা এটা নিয়ে It's not going to hold. তো এরপরে কি তাহলে এটা আরো বড় আকারে যাইতে পারে, মানে It will not. এইরকমই হচ্ছে যে লাইক ইট উইল বি, আচ্ছা আমি একটা করতেছি সে আবার একটা করতেছে, এরকমই একটা কন্টিনিউ করবে। সেইটা বললেও তো আমরা তখন দেখছিলাম যে এর আগে যে হরমুজ দিয়ে বেসিক্যালি যখন অনেকটা থেমে গেছে, কিন্তু স্টিল মাঝে মাঝে একটা দুইটা এরকম বোমা টোমা মারা হচ্ছে, তখন কিন্তু হরমুজ প্রণালী একটা বন্ধ ছিল। তো হরমুজ প্রণালী এখন প্রায় 3 মাস বন্ধ, 3.5 মাস পুরোপুরি বন্ধ না থাকলেও জাহাজের সংখ্যা অনেক কম ছিল। এরা আবার যে চলাফেরা শুরু করতেছে, তার মানে তেলের দাম আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ওইরকম হয় আবার কি হরমুজ বন্ধ হয়ে যেতে পারে, নাকি তখন হরমুজ খোলাই থাকবে বাট তারা জাস্ট হচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ করে থাকবে এরকম? আমার মনে হয় ওইটাতে আবারও তারা টোল সিস্টেমটা খুবই ভালোভাবে এস্টাবলিশ করবে মনে হয়। আচ্ছা, বাট আমার কাছে কয়েকটা জিনিস একটা কনসার্ন, ওদিকে ইট ডাজন্ট মেক এনি সেন্স বিকজ আমরা দেখতেছি ওদিকে দ্য মার্কেট ইজ পারফর্মিং রিয়েলি গুড। মার্কেট পারফর্মিং রিয়েলি গুড ডাজ নট ট্রান্সলেট ইনটু দ্য ইকোনমিক্স। আমার পকেটে টাকা আছে নাকি না, এটা যেমন ওদিকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে বাংলাদেশের জিডিপি ইজ লাইক 500 something
হাই মানে কি নমিনাল জিডিপি record level. So it doesn't mean that people are actually able to afford things. People's life are good. তারা কাজ করতে পারতেছে। তো তো আমার আমি এসব ব্যাপারে স্কেপটিক কেন? সো ফর এক্সাম্পল আমি যেটা বলতে চাইছি যে আচ্ছা ইউএসএ তে oil price কেন এত বেশি? US is not dependent on Middle East for oil. They're producing their own oil. And last এই বছরে যেটা দেখা গেছে যে হলে they are getting extra 600,000 barrel every day from Venezuela. এই যে অয়েল সাপ্লাইটা কখনোই তাদের ছিল না সেটা এক্সট্রা করে আসতেছে বাট দে এই যে অয়েল কোম্পানি বড় বড় অয়েল কোম্পানি দে টুক দ্য হোল অ্যাডভান্টেজ অফ দিস হোল মানে সিচুয়েশনটা থেকে কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে তাদের প্রোডাকশন কস্ট কিন্তু মোটেও বাইরে যায় নাই বাট দে মেড দিস হোল প্রফিট সো একটা বোমা বা দুইটা বোমা হঠাৎ করে 60 জনের কিছু একটা যদি এগুলো যদি করে ইটস গোনা rattle the economy it's gonna মানে profiteering এর perspective যদি বলি যে is good for them okay not for the people maybe good for them so it could be the new normal maybe it's the new normal this is how they're going to do it তারপরে আরেকটা থিওরি হইতে পারে যে এখন যেহেতু ইলেকশন ইয়ার not a presidential election so এই ক্ষেত্রেও একটা ভালো একটা এটা এর জন্য ডিল করা হয়েছে হইতে পারে এটাও সো মানে ইলেকশনে জেনারেটেড প্রভাব নেগেটিভ নেগেটিভ প্রভাব আর হলে গিয়ে লাস্ট 5 থেকে 6 সপ্তাহ যেটা দেখতেছি প্রত্যেকটা সপ্তাহে ওদিকে শুক্রবার যখন আসে শুক্রবারের কাছাকাছি যখন আসে তখন লিগের ডিল হয়ে গেছে ডিল হয়ে যাবে অলমোস্ট রবিবার পর্যন্ত মানডে থেকে আবার কিছু একটা হয় এটাও তো অনেকটা এরকম যে স্টক মার্কেটকে যেন ইম্প্যাক্ট না পড়ে আর কি অনেকটা এই জন্য শুক্রবারে স্টক মার্কেট বন্ধ হওয়ার পর থেকে এই কথাবার্তা বা ইয়েগুলো চলায় হ্যাঁ এখন ওই যে কত থিওরি মানুষজন লেগে মানে আই অলসো ফিল কাইন্ড অফ ডাম অ্যাবাউট লিসনিং টু দোজ থিওরিজ লাইক বিবলিক্যাল থিওরি যে ইসরায়েলি এখন লেগে জিনিসই চেঞ্জ হয়ে গেছে ইনফ্যাক্ট এই বছর আমি ফিফাতে এরকম ফলো করছি না কারণ হচ্ছে ফিফা পুরো মার্কেট ইজ প্রেডিক্টেড বাই তালসি আর পলি মার্কেট ফিফা গেম হচ্ছে তো এইসব খেলা টেলা এইগুলা ওয়ারও লিগে খেলার মতোই হয়ে গেছে না তাই তো মানুষজন আমরা কি বলবো আগে একটা এপিসোড করছিলাম বেশ আমাদের 16 এপিসোড এরকম ছিল যে বাংলাদেশে জুয়া টুয়া এইসব ব্যাপারগুলো নিয়ে তো এটা আন্তর্জাতিক ভাবেও এই জুয়া বা এখন খুবই মানুষের ঘরে ঘরে হাতের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে আগে যেটা ছিল তোমাকে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলতে হতো এখন আর সেটা করতে হয় না তুমি এখন ঘরে বসে বিছানা শুয়ে শুয়ে জুয়া খেলতে পারো এবং একই সাথে তুমি যে কোনো কিছু নিয়ে জুয়া খেলতে পারো যে সোহেল কি আগামী 1 মাস পরে মাথার চুল কাটবে কিনা বা ও কি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে গিয়ে বিরিয়ানি খাবেন কিনা হ্যাঁ না তারপর হচ্ছে আজকের ম্যাচে কে কাকে কয় গোল দেবে যুদ্ধ কি শুরু হবে যুদ্ধ কবে বন্ধ হবে মানে সবকিছু নিয়ে মানুষজন বেট করতে পারতেছে এভরিথিং মানে এটা মানে কি একটা আনবিলিভেবল ব্যাপার মানে সারা এবং তুমি যেটা বলছিলা যে এটা আবার কি বলে যে ফলশ্রুতিতে এটা এই মানুষের বা রাষ্ট্রের এই জিনিসগুলো ডিসাইডও করতেছে আসলে যে কোনটাতে বেট বেশি সেটা হচ্ছে হয়তো অনেক ক্ষেত্রে ঘটে যাচ্ছে বা আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যারা ইনসাইডাররা করে তারা দেখা যাচ্ছে এইটার সুযোগ নিয়ে অনেকে কিন্তু আবার মিলিয়ন ডলার কামাচ্ছেও যারা ভেতরের খবর জানে তারা এখান থেকে কামায় নিচ্ছে এরকম ঘটনা তো বেশ কয়েকটা ঘটছে 2 জনকে ধরাও হয়েছে একটা যেমন ওই যে গুগলের একটা কোম্পানির কাউকে ধরা হয়েছিল আর একটা ইরান না এটা হচ্ছে ভেনেজুয়েলাতে যে আক্রমণ করতে গেছে মাদুরোকে তুলে আনলো তখন ওই যে টিম তুলে আনতে গেছে তাদের একজন হচ্ছে মাদুরোকে তুলে আনা নিয়ে বেট করছিল তাই না এরকমটাই করছিল না পরে তো মনে হয় তাকে সে ওইখানে করে টাকাও কামাইছিল বেশ অনেকগুলা ওই মানে নিজে যাবে এটা ইউজ করে ইনফরমেশনটা করে মানে ইন্টারেস্টিংলি তার ওই মানে বেটের কারণে কিন্তু তাকে ধরা হয় মানে ইনি চার্জটা করা হয় নাই যেটা আমি জানি আচ্ছা তাহলে কেন যেটা শুনেছিলাম রিলিজিং ইনফরমেশন তো এই ছোট জিনিসগুলো হাস্যকর হয়ে গেছে যে একটা ওয়ার ইজ
বিগ ডিল অর সামথিং লাইক দ্যাট, এটা নিয়ে কত কিউরিয়াস, কোন দেশ সেটাকে উস্কানি দিচ্ছে, এটা দিচ্ছে। বাট গিয়ে দেখা যায় যে ওদিকে ওয়ারের ব্যাপারে আজকাল যদি আমরা যদি কোনো কিছু জানতে চাই, আমাদেরকে পলিমার্কেট, কালসি এসব বেটিং এর গুলোতে গিয়ে নিউজ নিতে হবে। আমার নিউজ পড়েও কোনো লাভ নাই, কোনো জার্নালিস্টিক কোনো এভিডেন্স বা কিছু দরকার নেই। আমরা জাস্ট ওইখান থেকে দেখলেই বোঝা যাবে যে ওয়ারের অবস্থা কি হবে। তো এই জন্য মানে আজকাল জিনিসটা কি মানে এইসব কারণে আমার কাছে মানে স্কেপটিক মনে হয় যে ওদিকে ইটস নট অনলি ওয়ার, এখন স্টক মার্কেটও পুরোপুরি ভাবে জুয়ার মতোই হয়ে গেছে। যাদের কাছে ইনসাইডার ইনফরমেশন আছে, যেটার কারণে মাস্টার স্টুয়ার্ট ওদিকে ইনসাইডার ফেমাস, যে মার্থা স্টুয়ার্ট, সে ওদিকে জেল খাটছে ইনসাইডার ইনফরমেশনের জন্য। এখন বলতে গেলে রীতিমতো হাজার হাজার লোকজন জেলে যাওয়ার কথা, এত মানুষজন এইসব জেনে স্টক মার্কেটে যে ইনভেস্ট করে। তো আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ, এটাই বলতে হবে যে মানে ট্র্যাডিশনাল কিছু না, এটা তো অনেকে বলার চেষ্টা করছে যে আগের যে ওয়ার্ল্ড অর্ডার ছিল, ইটস বিং রিপ্লেসড বাই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, এবং এই রিপ্লেসমেন্টটা করতেছে। উই আর অ্যাকচুয়ালি সিইং দ্যাট রিপ্লেসমেন্ট। আর যেটা তোমার ওয়ার্ল্ড অর্ডার এখনো পুরোপুরি ফর্ম করেনি, ইটস হ্যাপেনিং। যাকে এটাই হচ্ছে আমাদের আজকের এপিসোডের আমরা শেষ প্রান্তে প্রায়। দর্শকদের সবাইকে কি বলবো যে আহ্বান থাকবে, আমাদের আলোচনা ভালো লাগবে। যারা এই ধরনের আলোচনা পছন্দ করে আপনার বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন, বা আপনারা যদি চান আমরা কোনো বিষয়ে স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করি, কথা বলি বা একটু জানাশোনার চেষ্টা করি, সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে বা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই বিষয়ে নিয়ে যদি আমাদের জানাশোনা থাকে কথাবার্তা বলার চেষ্টা করবো। আর আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হলো, এগুলো যদিও স্পেসিফিক হয়তো কোনো টপিক না, বাট হচ্ছে আসলে সবকিছুই ইন্টারকানেক্টেড। কারণ আমরা যেটা বলছিলাম যে আসলে দ্য ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং, সেই জায়গা থেকে তুমি বুঝতে গেলে আসলে সবকিছুই একসাথে করে একটা বোঝাটা মনে হয় হেল্পফুল, সাহায্য করে। যদি লাস্টে কিছু বল দর্শকদের উদ্দেশ্যে। সো দি ওয়ার্ল্ড অর্ডার ইভেন 2-3 বছর আগেও যে জিনিসটা মেনশন করলে যে সবাই মনে করছিল এটা কনস্পিরেসি থিওরি, এন্ড উই আর নাও লিভিং ইন ইট। সো দ্যাটস দ্য বেস্ট থিং। সামনে দিন যত যাবে আসলে পরিবর্তন আসতে থাকবে, নতুন নতুন প্রবলেম যেগুলো আগে এক্সিস্ট করতো না, নতুন সুযোগ সুবিধা যেমন আসতেছে, নতুন নতুন প্রবলেমও আসতেছে। আমাদের অনেকেই যারা এখনো আগের চিন্তা ধারণায় আছি, তাদেরকে হয়তো নতুন এই সময়ের সাথে একটু খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে বা সামহাও ম্যানেজ করতে হবে। আজকের দর্শকদের সবাইকে স্বাগতম। আমরা হয়তো আজকে এখানে আলোচনা শেষ করছি, আর নেক্সট উইকে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আসসালামু আলাইকুম। আজকে এখানে শেষ করি।